তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 6 সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্সের যে 3টি পেপার আছে, ডিএসসিসি 13, 14 এবং 15, এই 3টি পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথম পেপার হচ্ছে তোমাদের ডিএসসিসি 13 পেপারের নাম ওয়েস্টার্ন পলিটিক্যাল থট 2। প্রথমেই বলে রাখি যে তোমাদের যে 3টে পেপার পড়তে হচ্ছে, এই 3টি পেপারের সিলেবাস যথেষ্ট বড় আছে এবং এক একটা মডিউল থেকে কমপক্ষে তোমাকে 5 থেকে 6টা প্রশ্ন অবশ্যই তৈরি করতে হবে পরীক্ষার জন্য। তার থেকে যদি কম তৈরি করো তাহলে কিন্তু সমস্যা আছে। প্রথমে এটা বলে নিলাম, এবারে তোমরা সাজেশানটা দেখো। 10 নম্বর এবং 20 নম্বর মডিউল 1 থেকে যে প্রশ্ন তোমরা তৈরি করবে, প্রথম প্রশ্ন বেন্থামের উপযোগবাদ তত্ত্বটি সমালোচনা সহ লেখো, তার সঙ্গেই পাশ্চাত্য রাজনৈতিক দর্শনে বেন্থামের অবদান। পরের প্রশ্ন আছে জন স্টুয়ার্ট মিলের প্রতিনিধিত্বমূলক সরকার সংক্রান্ত ধারণাটি সমালোচনা সহ বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন হেগেলের রাষ্ট্রচিন্তার মূল ভাবনার সমালোচনামূলক বিশ্লেষণ করো। নেক্সট আছে রাজনৈতিক বাধ্যবাধকতা সম্পর্কে টি.এইচ. গ্রিনের মতবাদ আলোচনা করো। নেক্সট জন স্টুয়ার্ট মিলের স্বাধীনতা বা অন লিবার্টির মূল বক্তব্য ব্যাখ্যা করো। আর আরেকটা আছে টি.এইচ. গ্রিনের স্বাধীনতা সংক্রান্ত ধারণার ওপর একটি প্রবন্ধ। এটা হচ্ছে জন স্টুয়ার্ট মিলের স্বাধীনতার ধারণা, আর একটা হচ্ছে গ্রিনের স্বাধীনতার ধারণা। এই দুটোর মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, আর একটা আসবেও। ঠিক আছে, এখানে 6টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, আর একটা এক্সট্রা আছে। প্রশ্নটা হচ্ছে মেরি ওয়েলস্টনক্রাফটের প্রজাতন্ত্রবাদ এবং আইনি অধিকার সংক্রান্ত ধারণাটি বিস্তারিত আলোচনা করো। এবার মডিউল টু থেকে বড় প্রশ্ন যেগুলো করবে দেখে নাও। প্রথম প্রশ্ন আছে কি মার্ক্সের বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন নৈরাজ্যবাদ বা তার বিবর্তন সম্পর্কে একটি সামগ্রিক আলোচনা। পরের প্রশ্ন ফ্রেবিয়ান সমাজতন্ত্রের মৌলিক নীতি ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন মার্ক্সের উত্তর মার্ক্সবাদী সমাজতন্ত্র বা উত্তর মার্ক্সবাদের উদ্ভব ও বৈশিষ্ট্য সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। তারপরের প্রশ্ন সাংস্কৃতিক মার্ক্সবাদ গড়ে তোলার ক্ষেত্রে ফ্রাঙ্কফুর্ট স্কুলের অবদান সম্পর্কে এক সমালোচনামূলক টিকা। পরের প্রশ্ন কি আছে অমার্ক্সবাদী সমাজতন্ত্রে গিল্ড সমাজতন্ত্রীদের অবদান আলোচনা করো। নেক্সট বিভিন্ন ধরনের অমার্ক্সীয় সমাজতন্ত্রের ধারণাটির তাৎপর্য বিশ্লেষণ করো। এখানে দেখো, এখানে প্রথম 5টা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, আর যেগুলো 3টে স্টার দেওয়া আছে এই প্রশ্ন কোনোভাবেই স্কিপ করতে যেও না, তাহলে পরীক্ষার সময় সমস্যা হতে পারে। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো, তোমাদের ডিএসসিসি 13 পেপার থেকে প্রথম প্রশ্ন মডিউল 1-এ আছে পুরো সমাজ বা সুশীল সমাজ সম্পর্কে হেগেলের বক্তব্য। তারপর জেরেমি বেন্থামের হিতবাদ বা উপযোগবাদী চিন্তাধারার সংক্ষিপ্ত মূল্যায়ন। নেক্সট আছে মিলের স্বাধীনতার ধারণার ওপর টিকা। তারপরে গ্রিনের রাজনৈতিক বাধ্যবাধকতার মতবাদ সম্পর্কে টিকা। নেক্সট আইজায়া বার্লিনের স্বাধীনতার ধারণাটি সংক্ষেপে লেখো। মডিউল 2 এবারে মডিউল 2 এ প্রথম প্রশ্ন কাল্পনিক সমাজতন্ত্রের মূল বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা। তারপরে নৈরাজ্যবাদ ও মার্ক্সবাদের মধ্যে পার্থক্য। নেক্সট সিন্ডিক্যালিজমের ওপর একটি টিকা। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন ফ্রাঙ্কফুর্ট স্কুলের চিন্তাধারার বিকাশের প্রধান কারণ। নেক্সট বৈজ্ঞানিক সমাজতন্ত্র ও কাল্পনিক সমাজতন্ত্রের মধ্যে একটি পার্থক্য। এবার পরে ডিএসসিসি 14 পেপার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এই পেপারের সাজেশান আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা পরবর্তী সেমিস্টার থেকে অ্যাডমিশান নিতে পারবে। তোমাদের পরবর্তী সেমিস্টার অর্থাৎ 7 সেমিস্টারে টোটাল ডিএসসিসি যে পেপার, টোটাল 5টা পেপার পড়তে হবে। ঠিক আছে, পরের সেমিস্টারে 7 সেমিস্টারে 5টা পেপার তোমাদের কিন্তু আছে। তোমরা যারা 7 সেমিস্টার দিয়ে অ্যাডমিশন নিতে চাইছো যোগাযোগ করবে। এছাড়া তোমরা যারা এই সেমিস্টারের স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাইছো, তোমরাও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। চলো আরও 2টো পেপারের সাজেশান এবার বুঝে নাও তোমরা। এবারে দেখো এখানে 14 পেপার যেটা আছে 10-20 নম্বরের জন্য যেগুলো তৈরি করবে, দেখো মডিউল 1 প্রথমেই ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরের গঠন কার্যাবলী আলোচনা করো আর ভারতীয় প্রশাসনিক ব্যবস্থা এর গুরুত্ব ও প্রভাব বিশ্লেষণ করো। পরের প্রশ্ন কেন্দ্রীয় জনপাল কর্তৃক বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো
আর সরকারি কর্মচারী নিয়োগ ও প্রশিক্ষণে এর ভূমিকা। পরের প্রশ্ন, জেলা প্রশাসনের জেলা সমাহর্তা বা জেলা শাসকের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো বর্তমান সময়ে তার পরিবর্তিত ভূমিকা লেখো। পরের প্রশ্ন আছে রাজ্য সরকারের প্রশাসনের সচিবালয় এবং অধিকর্তা দপ্তরের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ভারতের ক্যাবিনেট সচিবের ভূমিকা ও কার্যাবলী আলোচনা করো। তারপরের প্রশ্ন, ভারতীয় প্রশাসনের বিবর্তন আলোচনা করো। এই প্রসঙ্গে প্রশাসনে ঔপনিবেশিক উত্তরাধিকার বা ব্রিটিশ প্রভাব সম্পর্কে বিস্তারিত লেখো। রাজ্য প্রশাসনে মুখ্য সচিবের ভূমিকা ও ক্ষমতা, কৌটিল্যের প্রশাসনিক চিন্তার মূল বৈশিষ্ট্য, মোগল যুগের প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে এর কোথায় মিল পাওয়া যায়। আর জনসেবায় নৈতিকতা ও মূল্যবোধ বলতে কী বোঝো? প্রশাসনের ডিজিটালাইজেশন বা তথ্য প্রযুক্তির ভূমিকা আলোচনা করো। এবার দেখো, এখানে 6টা প্রশ্ন স্টার্ট দেওয়া আছে। সিলেবাস অনেক বড়, তাই এখানে কিছু বেশি প্রশ্ন রাখা হয়েছে, তবে মোস্ট ইম্পর্টেন্ট প্রথম 6টা প্রশ্ন। এবার মডিউল 2 থেকে দেখো এই পেপার, বাজেট কাকে বলে এর গুরুত্ব আলোচনা করো। ভারতে বাজেট প্রণয়ন ও অনুমোদন পদ্ধতি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ভারতে প্রশাসনিক দায়বদ্ধতা বা সরকারি ব্যয়ের ওপর সংসদীয় নিয়ন্ত্রণ নিশ্চিত করতে পাবলিক অ্যাকাউন্ট কমিটি এবং এস্টিমেট কমিটির গঠন ও কার্যাবলীর ভূমিকা আলোচনা করো। নেক্সট হচ্ছে, ভারতের সংবিধানের 73তম সংশোধনী আইনের উদ্দেশ্য ও বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। পরের প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের কার্যাবলী আলোচনা করো। এই প্রসঙ্গে স্বপরিষদ মেয়রের ব্যবস্থার গুরুত্ব ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, ভারতের সংবিধানে 74তম সংশোধনী আইনের প্রেক্ষিতে শহরাঞ্চলের স্বায়ত্তশাসন ব্যবস্থা বা পৌরসভার গঠন ও ক্ষমতা আলোচনা করো। তারপরের প্রশ্ন, ভারতের রাজনীতি ও প্রশাসনের দুর্বৃত্তায়ন এবং পুলিশ ও জনগণের সম্পর্ক সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। তারপরের প্রশ্ন, স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতের প্রশাসনিক সংস্কারের প্রধান সমস্যাগুলি কী কী? এই প্রসঙ্গে দ্বিতীয় প্রশাসনিক সংস্কার কমিশনের সুপারিশ আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন দেখো, ব্লক উন্নয়ন আধিকারিকের কার্যাবলী ও ভূমিকা। পরের প্রশ্ন আছে, স্বাধীন ভারতের জনপ্রশাসন ব্যবস্থায় ব্রিটিশ উত্তরাধিকার বা ঔপনিবেশিক প্রভাবের ওপর টিকা। মহকুমা শাসকের ক্ষমতা ও কার্যাবলী সংক্ষেপে লেখো। তারপরে আছে, ভারতীয় রাষ্ট্রকীর্তক বা সিভিল সার্ভিসের বৈশিষ্ট্য ও ভারতীয়করণ সম্পর্কে সংক্ষেপে লেখো। নেক্সট, ক্যাবিনেট সচিবালয়ের কার্যাবলী সংক্ষেপে লেখো। ভারতের প্রশাসনিক সংস্কৃতি সম্পর্কে একটি টিকা। জনপ্রশাসনে লিঙ্গ সাম্য বা নারীর অংশগ্রহণের গুরুত্ব লেখো। এবার মডিউল 2 থেকে ভারতে নিয়ন্ত্রণ ও মহাগণনা পরীক্ষকের ভূমিকা সংক্ষেপে লেখো। জেলা পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। গ্রাম সংসদ বা গ্রাম সভার গুরুত্ব আলোচনা করো। নেক্সট, ভারতের বাজেটের বিভিন্ন প্রকারভেদগুলি কী কী? কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্বপরিষদ মেয়রের গঠন সংক্ষেপে লেখো। তারপরে আছে, ভারতে পুলিশ প্রশাসনের সমস্যা বা পুলিশ ও জনগণ সম্পর্কের টানাপোড়েন নিয়ে একটি টিকা। প্রশাসনিক সংস্কার কমিশন কেন গঠন করা হয়েছিল, এর মূল উদ্দেশ্য কী ছিল? এবারে তোমাদের শেষ যে পেপার, ডিএসসিসি 15 পেপার, কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স 1, এই পেপারের সাজেশনটা বুঝে নাও। দেখো, এখানে 10-20 নম্বরের যে প্রশ্নগুলো আছে মডিউল 1 থেকে, প্রথমে দেখো, তুলনামূলক রাজনীতির প্রকৃতি ও পরিধি বা বিবর্তন আলোচনা করো। তারপর স্যামুয়েল পি হান্টিংটনকে অনুসরণ করে উন্নয়ন ও গণতন্ত্র সম্পর্কের বিভিন্ন পর্যায়গুলি সমালোচনা সহ আলোচনা করো। তারপরে আছে কি, তুলনামূলক রাজনীতি চর্চায় ডেভিড ইস্টনের ব্যবস্থা জ্ঞাপক দৃষ্টিভঙ্গি, অ্যালমন্ডের কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি। তারপরে আছে দেখো, তুলনামূলক রাজনীতি পাঠে রাজনৈতিক অর্থনীতির দৃষ্টিভঙ্গির উদ্ভব ও মূল বৈশিষ্ট্য। নয়া প্রাতিষ্ঠানিকতাবাদ বলতে কী বোঝো, আর সাবেকি প্রাতিষ্ঠানিকতাবাদের সাবেকি ও নয়া প্রাতিষ্ঠানিকতাবাদের মূল বৈশিষ্ট্য আর পার্থক্য। তারপর তুলনামূলক সরকার ও তুলনামূলক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। এবারে মডিউল 2 এ প্রথম প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের রাষ্ট্রপতির ক্ষমতা ও ভূমিকার একটি তুলনামূলক আলোচনা করো। পরের প্রশ্ন আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটকে কি পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ বলা যায়, কারণ সহ ব্যাখ্যা করো। নেক্সট,
ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের কমিটি ব্যবস্থার একটি তুলনামূলক আলোচনা। পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভা ও ব্রিটেনের কমন সভার মধ্যে তুলনামূলক আলোচনা। তারপরে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ভূমিকার তুলনামূলক আলোচনা। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সঙ্গে গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী তুলনা করো। পরের প্রশ্ন, ব্রিটেন ও ফ্রান্সের আইনসভার গঠন ও কার্যাবলীর একটি তুলনামূলক আলোচনা। তারপরে প্রশ্ন আছে, মার্কিন যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, একে কি আদর্শ যুক্তরাষ্ট্র বলা যায়? পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি ও বৈশিষ্ট্য। এবারে 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে দেখো। মডিউল 1 থেকে তুলনামূলক রাজনীতি পাঠে প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গির প্রধান বৈশিষ্ট্য লেখো। তুলনামূলক শাসন ব্যবস্থা, তুলনামূলক রাজনীতির মধ্যে পার্থক্য, তুলনামূলক রাজনীতি চর্চায় কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা, কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য লেখো। তারপরে তুলনামূলক রাজনীতি চর্চায় সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে একটি টিকা। পরের প্রশ্ন আছে, হান্টিংটনের মতে গণতন্ত্রের তৃতীয় ঢেউ সম্পর্কে টিকা। তুলনামূলক রাজনীতির বিভিন্ন পদ্ধতিগুলি সংক্ষেপে লেখো। মডিউল 2, রাশিয়ার সংবিধানের যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য লেখো। মার্কিন যুক্তরাষ্ট্রের কমিটি ব্যবস্থার উপর টিকা। গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও কার্যকাল সম্পর্কে টিকা। এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বলতে কী বোঝো, রাশিয়ার রাষ্ট্রপতির ক্ষমতা সংক্ষেপে আলোচনা করো। ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানের বৈশিষ্ট্য লেখো। এই ছিল তোমাদের টোটাল সাজেশান। এগুলো তৈরি করো, কোনো সমস্যা হবে না। আশা করি সমস্ত প্রশ্নই তোমরা কমন পাবে। তবে 5 নম্বরের প্রশ্ন দু একটা ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, বড় প্রশ্ন সবটাই তোমরা কমন পাবে, এটুকু আশা রাখছি।